ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজা এখন পর্যন্ত নিহত সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,৯৭১ জনে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় কার্পেট বোমা হামলা করেছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এদিকে গাজা উপত্যকার ৩টি হাসপাতাল ও তার আশপাশের এলাকায় গণকবর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফিলিস্তিনের জরুরি কর্মীরা। কারণ এই গণকবরগুলো থেকে এখন পর্যন্ত ৫০০টিরও বেশি মরদেহ উদ্ধার করেছে তারা। তবে তাদের এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনিদের এবার মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই শনিবার এই নির্দেশ দিয়েছে তারা। এই হুমকিতে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন। গাজার রাফাহ থেকে পালিয়ে দের আল বালাহতে গেলেও তারা পাচ্ছেন না কোনো নিরাপদ আশ্রয়স্থল। তাই তীব্র মানবিক সংকটে বর্তমানে মানবেতর জীবন পার করতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজার রাফায় কোনো জায়গায় একটু স্বস্তিতে থাকতে পারছেন না ফিলিস্তিনিরা। শনিবার আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে এবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এবার ছুটছে দের আল বালাহতে। তবে অনেক কষ্টে সেখানে পৌঁছালেও কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছেন না তারা। গাজার মধ্যাঞ্চল থেকে পালিয়ে আসা হাজারো ফিলিস্তিনিদের মধ্যে অন্যতম একজন ফিলিস্তিনি সুমাইয়া শাবান। রাফা থেকে তিনি দের আল বালাহতে পালিয়ে এসেছেন তার পরিবার সহ। তবে সব ছেড়ে তাদের ঠাঁই হয়েছে এখন রাস্তায়। আমরা বাস্তুচ্যুত হয়ে দের আল বালাহতে এসেছি। এখানে ৩ দিন ধরে আছি। তবুও থাকার জন্য একটু আশ্রয়স্থল খুঁজে পাইনি আমরা। সন্তান সহ এই খোলা আকাশের নিচে অনেক কষ্টে আছি। সুমাইয়া বলছেন, পরিবারের সাথে এখানে একটু তাঁবু স্থাপন করে থাকতে পারলেও তাদের জীবনের জন্য প্রয়োজনীয় কোনো জিনিসের ব্যবস্থাই নেই সেখানে। দের আল বালাহতে রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সুমাইয়া বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দের আল বালাহতে রাফা থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই নতুন করে এই অঞ্চলটিতে মানুষ আসায় একটু নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত ৩ দিন ধরে ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছে আমার সন্তানদের। এখনো কোনো জায়গা নেই তাঁবু বানিয়ে থাকার মতো। তাই খাবার, পানি ছাড়া খুবই কঠিন সময় পার করতে হচ্ছে আমাদের। এদিকে ইসরায়েল বলছে, রাফাতে লুকিয়ে থাকা হাজার হাজার হামাস সদস্যকে খুঁজতে এই অঞ্চলটিতে আক্রমণ করবে তারা। রাফা অঞ্চলে আক্রমণ বন্ধের মার্কিন চাপ অগ্রাহ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, এখানে হামাসের শীর্ষ নেতা ও বাহিনী রয়েছে। ঋতু সাহা, ৭১। হামাস যদি ইসরায়েলি জিম্মিদের সবাইকে আজ মুক্তি দেয়, তাহলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। শুক্রবার রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় একথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের সাথে তাদের কথা হয়েছে। তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস শুক্রবার জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে শনিবার থেকেই গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। তবে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি ইসরায়েলের উপর নির্ভর করছে বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের কাছে হামাসের পাঠানো বার্তায় কথা বলা হয়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শুক্রবার ইসরায়েল লেবাননের একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে আঘাত হানে। ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান। ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহর যোদ্ধারা সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের তেল আবিব শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় শহরের একটি মহাসড়ক অবরোধ করেছে তারা। শনিবার ইসরায়েলি জিম্মিদের স্বজনরা জিম্মিদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে আনার দাবি জানান নেতানিয়াহু প্রশাসনের কাছে। এ সময় স্বজনদের ছবি হাতে তেল আবিব শহরের সড়কে অবস্থান নেন তারা। গাজায় বন্দী জিম্মিদের পরিবারের সদস্যরা কয়েক মাস ধরেই তেল আবিবে নিয়মিত বিক্ষোভ করেছেন। সেদিন বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে তাদের ওপর জলকামান ছুঁড়েছে ইসরায়েলি পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিও চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় সময় শনিবার বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা যখন অনুষ্ঠান স্থল ছেড়ে যান তখন সেখানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ নিয়ে কথা বলছিলেন। এবছরের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে গভর্নর গ্লেনকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। কাতারে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা হাজারি। তার মাধ্যমে প্রবাসীদের নানা রকম দাবির কথা শুনতে চাই। গোলাম মাওলা হাজারি, কাতারে প্রবাসী বাংলাদেশিদের মূল দাবিগুলো কি কি? ধন্যবাদ শাওন। আপনি জানেন যে কাতারে বিভিন্ন পেশায় 4,20,000 বাংলাদেশি কাজ করতে বর্তমানে। কিন্তু এই বাংলাদেশ দূতাবাসে যদিও বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কিন্তু এই কাতারের দূতাবাসে 4,20,000 লোকের জন্য প্রায় 40 জন বা 45 জন লোক এমবেসিতে কাজ করছে। এতে এনাফ নয়। কিন্তু সেজন্যই বাংলাদেশিরা এখানে বিভিন্ন তাদের পাসপোর্ট রিনিউ থেকে শুরু করে, আপনি জানেন যে বর্তমানে এনআইডির কাজ শুরু হয়েছে এবং পাসপোর্ট রিনিউ সহকারে ভিসা অ্যাটাস্টেশন সবকিছু মিলিয়ে এই এমবেসিতে 40 জন লোক, তাদেরকে এই 4,20,000 লোকের যেই সমপরিমাণ কাজ সেটি সমাধান দিতে পারছে না। আজকে তারই লক্ষ্যে এখানকার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং এখানকার যারা প্রবাসী আছেন অনেকেই দূতের কাছে স্মারকলিপি পেশ করতে এসেছেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন এলাকা থেকে তারা এখানে এসেছেন। শান্তিপ্রিয় এই প্রবাসীরা এই দূতাবাসে আছেন। আমি যদি আমার পিছনটা দেখাই, এখানে আছেন আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের জনাব শফিকুল আলম প্রধান, ইসলাম প্রধান। উনি বলবেন যে আজকের, আচ্ছা শফিকুল ইসলাম প্রধান, আপনি এই যে আজকে অনশনটা কেন করবেন? এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আদর্শ থেকে আমি করতেছি। তার কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, দুইটা শ্রেণী আছে পৃথিবীতে, শাসিত আর শোষিত। আমরা সেই শোষিতের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে। আমরা যদিও আওয়ামী লীগের ধারণ করি এবং জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের দরকার এই রেমিটেন্স যোদ্ধা যারা খেটে খাওয়া মানুষ, তাদের সাপোর্টের জন্য। এই যে আপনাদের রিজার্ভ কারা করে, সেখানে যদি ম্যান পাওয়ারের অভাবে, লোকের অভাবে যদি কাউন্টারগুলো খালি, সেখানে ই পাসপোর্ট জানেন আপনারা, এনআইডি, তো সেখানে লোক বল একেবারেই নাই। এই দূতাবাস, এই যে ছোট্ট দূতাবাস, সেখানে এই তপ্ত গরমে দেখেন আপনারা আরো ভিতরে আছে অন্তত 500 লোক অন্তত ভিতরে আছে, সবাইকে মহিলা সহ। তাইলে আমরা কিসের রাজনীতি করি? আমরা তো জনস্বার্থের রাজনীতি করি, আমরা জনগণের রাজনীতি করি। কাজেই আমরা বাধ্য হয়েছি এই সরকারি দল করার ফলেও এই যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য দূতাবাস স্থানান্তর হয় না, এই যে লোকবল দেওয়া হয় না। আমরা বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়কে আমরা বলেছি, তারা এসির রুমে আছেন, এসির রুমে থাকেন, কিন্তু আমাদের এই মান্যবর রাষ্ট্রদূত এবং তার যে টিম অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তারপরে তাদের গালিগালাজ। আপনি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তাদের যে মনের আকুতি, যে এই তারা সারাদিন কাজ করার পরেও যদি দূতাবাসে আসে তাদের কাজ ঠিক মতো হয়, কিন্তু জনবল কম। এই অবশ্যই তারা চাচ্ছে যে বাংলা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ হয়েছে, কিন্তু এই প্রবাসীদের যাদের টাকায় দেশের অর্থনীতি চলছে, তাদের নানা রকম সমস্যা হচ্ছে সেখানে, এবং সেই সব সমস্যা তুলে ধরে তারা স্মারকলিপি দিয়েছেন। খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাত থেকে
কাতার থেকে যুক্ত হয়েছিলেন গোলাম মাওলা হাজারী। সংযুক্ত আরব আমিরাতে বাস করেন 12 লাখ বাংলাদেশি। দেশটিতে দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে সব ক্ষেত্রে। একসময় হিন্দি গান দক্ষিণ এশিয়ার সংস্কৃতি বোঝালেও বাংলা গান এখন আরব জাতিসহ সব মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। একই সাথে প্রবাসী বেড়ে ওঠা প্রজন্ম জানছে বাংলা সংস্কৃতির কথা। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলা গান। বাংলাদেশের শিল্পকর্মীরা প্রবাসে অন্য কাজের ফাঁকে এসব সংস্কৃতি তুলে ধরে দেশের সমৃদ্ধ ভাণ্ডারকে তুলে ধরছেন ভিনদেশীদের কাছে। বিভিন্ন কর্নারে আমাদের যারা এরকমের আর্টিস্ট ছড়িয়ে আছে তাদেরকে সংঘবদ্ধ করেছে এবং একটি সুন্দর প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে তারা ছড়িয়ে দিচ্ছেন। সেজন্য দূতাবাসের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসীরাও দেশের বাইরে নিজের সংস্কৃতিকে লালন করছেন। দেশের বাইরে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারকারা জানালেন নিজেদের ভালো লাগার কথা। খুবই ভালো লাগে যখন আমি দেশের বাইরে যাই, মানে প্রবাসীদের সাথে যখন সরাসরি সাক্ষাৎ করতে যাই, আমার ভীষণ ভালো লাগে এবং আমি আরো বেশি আনন্দিত হই। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশের সংস্কৃতি জানান দিতে বাংলাদেশ শিল্পী সমিতির চেষ্টা অব্যাহত আছে। আমরা চাই এভাবেই প্রতি বছরে বছরে আমরা আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করি এবং আমাদের দেখে আমাদের যে পরবর্তী যে আমাদের প্রজন্ম তারা আমাদের কাছে শিখুক, কালচার সম্বন্ধে জানুক। এই জন্যই আমাদের এই বাংলা শিল্পী সমিতি করা এবং বাংলা শিল্পী সমিতি করার পিছনে অনেক আমাদের উদ্দেশ্য ছিল যে প্রতিটি শিল্পীদের একত্রিত রাখার জন্য। এবারের অনুষ্ঠান উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী পাগল হাসানকে। মধ্যপ্রাচ্যে বাংলা সংস্কৃতির এই জাগরণ ধরে রাখতে কমিউনিটিকেও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সকল প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১। ইউক্রেনের খার্কিভ অঞ্চলের 5টি গ্রাম দখল করেছে রাশিয়া। শনিবার গ্রাম দখলের বিষয়টি দাবি করেছে রুশ বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ইউক্রেনের খার্কিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বরিসিভকা, পাইলনা এবং স্ট্রিলেচনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত। দনেৎস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ অভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া। জানা গেছে, ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরের স্টেপোভ, লাস্তোচকাইন এবং সেভেরন নামের 3টি গ্রাম দখল করেছে রুশ সেনারা। এই গ্রামগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে নিহত হয়েছেন অন্তত 7 জন। মৃতদের সবাই বাসটির যাত্রী ছিলেন। রাশিয়ার জরুরি পরিষেবা দপ্তরের সেন্ট পিটার্সবার্গ শাখা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বাসটিতে চালক সহ যাত্রী ছিলেন অন্তত 20 জন। তাদের মধ্যে 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া এই 9 জনের মধ্যে জীবিত ছিলেন মাত্র 2 জন। 2 জীবিতের মধ্যে গাড়ির চালকও ছিলেন। উদ্ধারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানিয়েছে আরটি। আফগানিস্তানের মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 300 জনে। শনিবার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 311 জনে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শত শত মানুষ এই বিপর্যয়কর বন্যায় প্রাণ হারিয়েছে। এছাড়া অনেকেই আহত হয়েছে। তিনি আরও বলেন, বাদাখশান, বাঘলান, ঘোর এবং হেরাত প্রদেশের অবস্থা খুবই খারাপ। এই এলাকায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতিও হয়েছে। কানাডায় শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই তরুণের নাম আমানদীপ সিং। শনিবার কানাডার টরন্টো শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংক্ষিপ্ত এক বিবৃতিতে আরসিএমপির ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আমানদীপের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার এবং নিজ্জার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। 2023 সালের 18 জুন ভ্যাঙ্কুভার শহরতলি এলাকা সারেতে একটি গুরুদুয়ারার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হরদীপ সিং নিজ্জার।